আমরা পড়ছিলাম ইলেক্ট্রোলাইট হোমিওস্ট্যাসিস। তাহলে সোডিয়াম সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা আসবো পটাশিয়াম। টোটাল বডি পটাশিয়াম 3500 মিলিমোল পার মিলিমোল, এটা হচ্ছে টোটাল বডি পটাশিয়াম। এর মধ্যে ওয়েট, বডি ওয়েট হিসেবে যদি আমরা হিসাব করি তাহলে প্রতি কেজিতে 45 মিলিমোল পটাশিয়াম থাকে। তাহলে 3000 থেকে 3500 মতো থাকে পটাশিয়াম। এটার ম্যাক্সিমাম পোর্শন থাকবে সেলের ভেতরে ICF 98%, এবং এটার লেভেলটা কেমন 140 to 150 মিলিমোল পার লিটার। আর এক্সট্রা সেলুলার ফ্লুইডে যেটা থাকে এটা হচ্ছে 2% থাকে মাত্র, এটা হচ্ছে 3.5 to 5 মিলিমোল পার লিটার। এটাকে লাল দিয়ে করেছি কারণ এটা খুবই ন্যারো রেফারেন্স, খুবই সামান্য একটা পরিমাণ, তাই না? আমরা সোডিয়ামের ক্ষেত্রে এটা লেভেল করলাম 140, সেখানে পটাশিয়াম মাত্র 3.5 to 5 মিলিমোল পার লিটার। কিন্তু এই যে অল্প একটু পরিমাণ, এটা আবার আমাদের বডির জন্য খুবই ইম্পর্টেন্ট। ICF এর সোডিয়াম পটাশিয়াম যাই হোক না কেন, এই ECF এর পটাশিয়ামটা আমাদের বডি খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করে, কারণ সিভিয়ার হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া দুটোই কিন্তু আমাদের বডির জন্য খুবই ডেঞ্জারাস, এবং ডেথ পর্যন্ত হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কাজেই এই পটাশিয়াম লেভেলটা কম হলে ইম্পর্টেন্ট, 3.5 to 5 মিলিমোল পার লিটার। ডেইলি আমরা 100 থেকে 200 মিলিমোল ইনটেক করি। আমাদের সাধারণত আমরা যদি নর্মাল ডায়েট খাই, তাহলে আমাদের সোডিয়াম বা পটাশিয়াম এগুলো কিন্তু ডেফিসিয়েন্সি হয় না, বরং আমাদের বাঙালিদের আমাদের ডায়েটে সোডিয়াম এক্সেস হয়ে যায়, আমরা কারণ লবণ বেশি খেতে পারি। আচ্ছা, আর পটাশিয়ামের বিভিন্ন ফলমূল এবং শাকসবজি যদি কেউ খায় তাহলে তার পটাশিয়াম লেভেলটাও মেইনটেইন থাকে, নর্মালি এটা কম হয় না। তাহলে এই পটাশিয়ামটা এক্সক্রিশন হবে মেইনলি ইউরিন দিয়ে 60 to 80 মিলিমোল পার ডে, এছাড়া ফেসেস দিয়ে এবং সোয়েট দিয়েও অল্প কিছু পরিমাণে এক্সক্রিশন হয়। অব্লিগেটরি পটাশিয়াম লস, এটা হচ্ছে যে আমরা যদি পটাশিয়াম একেবারেও না খাই বা কারো যদি হাইপোক্যালেমিয়া থাকে, তারপরে তার বডি কিডনি দিয়ে কিছুটা পটাশিয়াম লস হবে, ইউরিন দিয়ে লস হবে, এই অ্যামাউন্টটাকে বলা হয় অব্লিগেটরি পটাশিয়াম লস। এটা 5 to 10 মিলিমোল ডেইলি, এই পরিমাণ লস হয়। আচ্ছা, এটা কিন্তু আবার অনেক বেশি হতে পারে, এর 10 গুণও হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে ইউরিনারি পটাশিয়াম এক্সট্রাকশনের উপর ডিপেন্ড করবে আমাদের ব্লাডের প্লাজমা পটাশিয়াম কতটুকু বা কিভাবে মেইনটেইন হবে সেটা। তাহলে কিডনি কিভাবে মেইনটেইন করে এই পটাশিয়াম গুলোকে? টিউবুলার লোড, মানে গ্লোমেরুলাস দিয়ে যে ফিল্ট্রেট যাবে সেই ফিল্ট্রেটের সাথে ডেইলি 700 থেকে 800 মিলিমোল পটাশিয়াম ঢুকবে, ঠিক আছে? ফিল্ট্রেটের সাথে যাবে, এর মধ্যে 98% রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। এই রিঅ্যাবজর্পশনে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে BCT তে ম্যাক্সিমাম পোরশন হবে 70%, আর এই অ্যাসেন্ডিং লিম্ব, লিউকোফেনের অ্যাসেন্ডিং লিম্বে বাকি 30% এর মতো রিঅ্যাবজর্পশন হবে, ঠিক আছে? 30% এর একটু কম। এবং যেটুকু এরপরে কি সিক্রেশন হয়, আমরা সোডিয়ামের ক্ষেত্রে শুধু রিঅ্যাবজর্পশনই করেছি, ঠিক না? ফিল্ট্রেটে যেটা থাকবে সেটাই হচ্ছে ইউরিন দিয়ে চলে যাবে, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে কি পুরোটাই রিঅ্যাবজর্পশন হয়ে যায়। আর যখন DCT তে আসে তখন কোনো পটাশিয়াম কিন্তু ফিল্ট্রেটে থাকে না, তখন কি হবে, পটাশিয়াম কিছুটা সিক্রেশন হয়, ঠিক আছে? এই ডিস্টাল কনভলিউটেড টিউবুল আর কালেক্টিং ডাক্টে গিয়ে পটাশিয়াম সিক্রেশন হয়, এবং এই সিক্রেটেড পটাশিয়ামটা তখন আবার ইউরিন দিয়ে এক্সক্রিশন হয়, ঠিক আছে? সাধারণত আমরা যে পরিমাণ পটাশিয়াম ইনটেক করি, ডায়েটের সাথে খাই, সেই পরিমাণই আমাদের ইউরিন দিয়ে এক্সক্রিশন হয়, কিন্তু এটা সরাসরি ইউরিন দিয়ে ফিল্ট্রেট দিয়ে যায় না, ফিল্ট্রেটের পটাশিয়াম পুরোটা রিঅ্যাবজর্পশন হয়ে যায় এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্টে পটাশিয়াম সিক্রেশন হয়, মানে সেল থেকে এটা ফিল্ট্রেটে আবার আসে, অ্যাড হয়, এরপরে এটা ইউরিন দিয়ে এক্সক্রিশন হয়। এখন পটাশিয়াম কে রেগুলেট করে কোন কোন ফ্যাক্টর? এক নম্বর ফ্যাক্টর কি রেট অফ সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইন DCT এন্ড কালেক্টিং ডাক্ট। DCT এবং কালেক্টিং ডাক্টে আমরা বলেছিলাম যে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা হয় কি ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম এন্ড হাইড্রোজেন আয়ন, তাই না? তাহলে এখানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন যত বেশি হবে, পটাশিয়াম সিক্রেশনটা তত বেশি হবে, তাই না? ওটার সাথে রিলেটেড থাকবে। তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেশি হলে পটাশিয়াম এক্সক্রিশনও বেশি হবে।
নাম্বার 2 অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি। অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি যখন বাড়ে তখন কি এ হচ্ছে সোডিয়ামকে রিজার্ভ করে সাথে পটাশিয়ামকে বের করে দেয়। অ্যাসিড বেস স্ট্যাটাস অফ দি বডি, অ্যাসিডোসিস, তার মানে কি হাইড্রোজেন আয়ন বেড়ে যাচ্ছে। তাহলে এই হাইড্রোজেন আয়ন ওই যে যখন এই যে এখানে হাইড্রোজেন ইন এক্সচেঞ্জ অফ সোডিয়াম এন্ড হাইড্রোজেন, সরি পটাশিয়াম এন্ড হাইড্রোজেন বলেছিলাম তাই না সোডিয়াম রিঅ্যাবজর্পশন বলার সময়। তাহলে ডিসিটি কালেক্টিং ডাক্টে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে কার এক্সচেঞ্জে, হাইড্রোজেন অথবা পটাশিয়াম। তাহলে যদি হাইড্রোজেন আয়ন বেড়ে যায় তখন কিন্তু হাইড্রোজেন আয়নটাই এক্সক্রিশন হবে, পটাশিয়াম এক্সক্রিশনটা কমে যাবে, তখন হাইপারক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। আর অ্যালকালোসিস যখন হবে তখন কি হাইড্রোজেন এক্সক্রিশনটা কমে যাচ্ছে, তার মানে পটাশিয়াম এক্সক্রিশনটা বেশি হচ্ছে এবং তখন হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। হ্যাঁ, আমাদের বডির পটাশিয়ামটা তখন ব্লাডে পটাশিয়ামটা তখন কমে যাবে। আরেকটা ফ্যাক্টর কি বডি পটাশিয়াম স্ট্যাটাস। সেলের পটাশিয়াম যদি বেড়ে যায় এক্সক্রিশন রেট বেড়ে যাবে নরমাল, কারণ আমাদের বডি সবসময় কি করে চাইবে কি নরমাল লেভেল মেইনটেইন করতে তাই না, এক্সেসটা বডি বের করে দেবে। রেট অফ ফ্লো ইন ডিস্টাল নেফ্রন, তাহলে আমরা দেখেছি কি যে পটাশিয়ামটা প্রক্সিমাল নেফ্রনে রিঅ্যাবজর্পশন হয়ে যায়। তাহলে যদি পটাশিয়াম কোনো কারণে ফিল্ট্রেটে পটাশিয়াম এত বেশি থাকে যে রিঅ্যাবজর্পশন করতে পারছে না, বেশি পরিমাণ ডিস্টাল নেফ্রনে চলে যাচ্ছে, তখন তো রিঅ্যাবজর্পশন হবে না তাই না, তখন কিন্তু এক্সক্রিশন হয়ে যাবে। তাহলে পটাশিয়াম ফ্লো ডিস্টাল নেফ্রনে যত বেশি হবে এক্সপ্রেশন তত বেশি হবে। প্রেজেন্স অফ poorly reabsorbed anion and non-absorbed anion in filtrate, তাহলে রেনাল টিউবিউলের ফিল্ট্রেটের ভিতরে অ্যানায়ন যত কম বেশি থাকবে তত পটাশিয়াম এক্সক্রিশন বেশি হবে। হ্যাঁ, ফসফেট কিটোন এগুলো যদি থাকে ফিল্ট্রেটে তাহলে পটাশিয়াম এক্সক্রিশনটাও বাড়বে। ডায়েটারি লোড অফ পটাশিয়াম, হ্যাঁ আরেকটা ফ্যাক্টর। তাহলে আমরা যদি পটাশিয়াম ইনটেক করে বেশি, বডির যদি না লাগে এক্সেসটা তো বডি থেকে বের হয়ে যাবে তাই না, তাহলে ডায়েটে যদি আমরা পটাশিয়াম ইনটেক করি বেশি, পটাশিয়াম লস কিডনি দিয়ে এক্সক্রিশনও বেশি হবে। তাহলে এখন পটাশিয়াম লেভেলকে রেগুলেট করবে কে কে, ব্যালেন্সটা মেইনটেইন করবে কিভাবে? অবশ্যই এক নম্বরে থাকবে রেনাল রেগুলেশন তাই না, এতক্ষণ যে আমরা পড়লাম কিডনি রেগুলেশন সম্পর্কে পড়েছি। আর একটা কি ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স, খুবই ইম্পর্টেন্ট। সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না, যা লস হতো সব হচ্ছে কিডনি দিয়ে তাই না, এখানে তো রেনাল রেগুলেশন তো আছে, তার সাথে আর একটা কি আমাদের বডিতে যে আমরা বলেছি ইসিএফএ তাই না, এক্সট্রাসেলুলার ফ্লুইডে, এটা হচ্ছে সেলের ভিতরে দেখাচ্ছে আর এটা হচ্ছে সেলের বাইরে। তাহলে ইসিএফএ পটাশিয়াম লেভেল খুব কম থাকে তাই না, 3.5 to 5 মিলিমোল পার লিটার। কিন্তু এই কম লেভেলের ভিতরেও যদি একটু বেড়ে যায় বা একটু কমে যায় তখন কিন্তু আমাদের বডি সেটাকে নিতে পারে না, বডি খুব তাড়াতাড়ি সেটাকে চায় যে কিডনি দিয়ে বের করতে সময় লাগবে তাই না, এই ফ্লুইড গুলো সেই কিডনিতে যাবে, সেখানে ফিল্ট্রেট হবে তারপরে কাজ। তাহলে এতটুকু সময়ও আমাদের বডি দিতে চায় না পটাশিয়াম, তুমি এক্ষুনি তোমার লেভেলটা মেইনটেইন করো। হ্যাঁ, তখন কি করে জানো, তখন এই পটাশিয়াম যদি কোনো কারণে পটাশিয়াম বেশি হয়ে যায় তখন চট করে সেলের ভেতরে সেই পটাশিয়াম এক্সেস পটাশিয়ামটা ঢুকিয়ে ফেলে দেবে, এটাকে বলে ইনফ্লাক্স। ঠিক আছে, the shift of potassium into the cell। আর যদি ইসিএফ এ পটাশিয়াম লেভেল কমে যায় তখন কি করবে, সেল থেকে পটাশিয়াম গুলো বের হয়ে নরমাল করবে, কারণ সেই কাজটা তখনই হবে, এটাকে বলে শিফট অফ পটাশিয়াম ফ্রম দ্য সেল। হ্যাঁ, এটা হচ্ছে ইফ্লাক্স। ঠিক আছে, ইফ্লাক্স। ইনফ্লাক্স হচ্ছে সেলের ভিতরে ঢোকা, ইফ্লাক্স হচ্ছে সেল থেকে ইসিএফ এ বের হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একসাথে বলছি ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স। ঠিক আছে, মানে টেম্পোরারিলি পটাশিয়ামটাকে সেলের ভিতরে নিয়ে নিচ্ছে অথবা সেল থেকে দিচ্ছে যাতে ইসিএফ বা আমাদের বডি সেভাবে রিয়াক্ট না করে, আমাদের বডির জন্য অ্যাডভার্স রিয়াকশন না হয়। কারণ পটাশিয়াম লেভেল অল্প একটু কমা বাড়া করলেই আমাদের কার্ডিয়াক অ্যাক্টিভিটি ইমব্যালেন্স হয়ে যাবে। এটা আচ্ছা, এখন আসো ইনফ্লাক্স কে কে করে, কোন কোন ফ্যাক্টর পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকায়? ইনসুলিন। ইনসুলিন কি করবে, আমরা জানি যে ইনসুলিন যে গ্লুকোজ লেভেল কমায় দেয়, হরমোন। কিভাবে ইসিএফ থেকে একটি করে গ্লুকোজ গুলো নিয়ে সেলের ভিতরে ঢুকাবে, সাথে সাথে একটা করে পটাশিয়াম ঢুকাবে, গ্লুকোজের সাথে সাথে পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকিয়ে দিবে। তাহলে আমি যদি কাউকে ইনসুলিন দেই, ধরো একজন ডায়াবেটিসের পেশেন্ট আছে তাকে আমি কি ইনসুলিন দিব,
তখন আমাকে খেয়াল রাখতে হবে তার কিন্তু পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে যাচ্ছে, ইনফ্লাক্স হচ্ছে, তখন আমাকে তার পটাশিয়াম লেভেল সম্পর্কে চিন্তা করতে হবে। বেটা অ্যাগনিস্ট, বিটা রিসেপ্টর আছে না আমাদের ব্লাড ভেসেলে, হার্টে আছে, রেসপিরেটরি সিস্টেমে আছে আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর। অ্যাগনিস্ট কথাটার মানে হচ্ছে যে বিটা রিসেপ্টরকে স্টিমুলেট করে যেসব ফ্যাক্টর, আর বিটা ব্লকার মানে হচ্ছে এই বিটা রিসেপ্টরকে ব্লক করে দেয় যেসব ফ্যাক্টর, যেসব ড্রাগ। হ্যাঁ, তাহলে বিটা অ্যাগনিস্ট হচ্ছে বিটা রিসেপ্টরের ফেভারে কাজ করবে, তাহলে সেগুলো হচ্ছে বিটা রিসেপ্টরকে স্টিমুলেট করবে, এরকম কিছু ড্রাগ। অ্যালকালোসিস, ঠিক আছে, যে হাইড্রোজেন যখন কমে যাবে তখন কি করবে, পটাশিয়ামকে এটা কমাবে, সেলের ভেতরে ঢুকাই দিবে। অ্যালডোস্টেরন, থাইরক্সিন, বেরিয়াম ইনটক্সিকেশন, এগুলো সব সেলের ভেতরে পটাশিয়াম ঢুকাবে। হ্যাঁ, পটাশিয়াম ইনফ্লাক্স করবে। পটাশিয়াম ইফ্লাক্স মানে পটাশিয়াম লেভেল ইসিএফ এ বাড়াবে, সেল থেকে বের করে দেবে। কোন কোন ফ্যাক্টর, হচ্ছে বিটা ব্লকার, ওই যে বিটা রিসেপ্টর যেটা বললাম অ্যাগনিস্ট হচ্ছে ইন ফেভারে কাজ করবে, ব্লকার হচ্ছে রিসেপ্টরকে ব্লক করে দিবে যেসব ড্রাগ। আলফা অ্যাগনিস্ট মানে আলফা রিসেপ্টরের ফেভারে যেটা কাজ করবে, যে ড্রাগ আলফা রিসেপ্টরকে স্টিমুলেট করে। মেটাবলিক অ্যাসিডোসিস, হাইড্রোজেন আয়ন যখন বেড়ে যাবে আমাদের ইসিএফ এ, তখন কি করবে আমাদের বডি, যে করবে কি সেকেন্ডের ভেতরে হাইড্রোজেন মানে হাইড্রোজেন আয়নটাকে নরমাল করার চেষ্টা করবে, হাইড্রোজেনকে সেলের ভেতরে ঢুকাবে, তার এগেইনস্টে পটাশিয়ামকে বের করে দেবে সেল থেকে। ইসিএফ পটাশিয়াম তখন বেড়ে যাবে। ইনক্রিজ অসমোটিক প্রেসার অফ ইসিএফ, ইনসুলিন ডেফিসিয়েন্সি, হ্যাঁ, তখন হয় ডায়াবেটিক অ্যাসিডোসিসে এটা ডেভেলপ করতে পারে। এর সাথে সাথে ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় এবং তখন এই যে পটাশিয়াম তখন ইফ্লাক্স হবে, হ্যাঁ, আমাদের সেল থেকে বাইরে বের হয়ে যাবে, ইসিএফ এ চলে যাবে। এছাড়া বার্ন, হিমোলাইসিস, ইনফেকশন, ইন্টারনাল ব্লিডিং, মানে এসব কারণে কি হয় যে আমাদের সেলগুলো লাইসিস হয়, সেল যখন ব্রেকডাউন হয় তখন সেল থেকে পটাশিয়ামটাও আমাদের ইসিএফ এ চলে আসবে। ভিগোরাস এক্সারসাইজ, পটাশিয়াম স্পেয়ারিং ডায়োডেটস, কিছু ড্রাগ আছে যেটা কি করবে, পটাশিয়ামকে ধরে রাখে, ঠিক আছে, আমাদের বডির পটাশিয়ামকে মানে ধরে রাখে, কিডনি থেকে বের হয় না, বের করতে দেয়, হ্যাঁ, সেটা কিন্তু সোডিয়াম এবং ওয়াটারকে বের করে দেয়, সেই সব ড্রাগ গুলো পটাশিয়াম ফ্লাক্স করবে সেল থেকে বের করে। আচ্ছা, পটাশিয়াম লেভেল কি হতে পারে, ভ্যারিয়েশন কি, সোডিয়ামের মতনই এটা হাই কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে, তাই না, তাহলে হাইপোক্যালিমিয়া হতে পারে, হাইপারক্যালিমিয়া হতে পারে। 3.5 এর চেয়ে কম হলে আমরা বলবো হাইপোক্যালিমিয়া, 2.5 এর নিচে যদি চলে যায় সিভিয়ার হাইপোক্যালিমিয়া হবে। এবং এর লেভেল যদি নরমাল থাকে 24 ঘন্টার ভিতরে যদি 0.5 মিলিমোল পার লিটার ভেরিয়েশন হয় পটাশিয়াম লেভেলে, ধরো আমার নরমাল পটাশিয়াম 3.5 থেকে একদিনের মধ্যে আমার 3 হয়ে গেল, তখন এটা হাইপোক্যালিমিয়ার সিমটম ডেভেলপ করতে পারে। অথবা আমার নরমাল পটাশিয়াম হয়তো 4 আছে বা 4.5 আছে, তাহলে 4 থেকে 4.5 হয়ে গেল একই দিনে 24 ঘন্টার ভিতরে, তখন এটা আমার হাইপারক্যালিমিয়ার সিমটম ডেভেলপ করতে পারে। হ্যাঁ, যদি হাইপারক্যালিমিয়া আমরা বলছি 5 এর চাইতে বেশি, সিভিয়ার হাইপারক্যালিমিয়া 7.5 মিলিমোল পার লিটার এর বেশি যদি হয়, হ্যাঁ, কিন্তু 24 আওয়ার্স টাইমের ভিতরে যদি 0.5 মিলিমোল পার লিটার ভেরিয়েশন হয়, সেটা আবার আমাদের হাইপোক্যালিমিয়া বা হাইপারক্যালিমিয়ার সিমটম ডেভেলপ করে। তাহলে হাইপোক্যালিমিয়া, পটাশিয়াম লেভেল কমে যাবে কি কি কারণে, পটাশিয়াম ইনফ্লাক্সের যে কারণ আছে সেগুলোতে পটাশিয়াম লেভেল কমে যাবে, তাই না, ইনসুলিন সিক্রেশন যদি বেশি হয়, যেমন খাবার পরে, হ্যাঁ, তখন কি গ্লুকোজ লেভেল বেড়ে যায়, আমাদের বডি প্যানক্রিয়াস থেকে ইনসুলিনকে সিক্রেশন করে, যার ফলে গ্লুকোজ লেভেল আবার নরমালে চলে আসে এবং একই সাথে পটাশিয়াম ইনফ্লাক্স সেলের ভিতরে ঢোকে। অ্যালকালোসিস হবে, স্টিমুলেশন অফ বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, বেরিয়াম ইনটক্সিকেশন, হাইপারথাইরয়েডিজম, এগুলো কারণে পটাশিয়াম ইনফ্লাক্স হয়ে আমাদের ইসিএফ পটাশিয়াম কমে যাবে এবং হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। সেকেন্ড কজ কি, পটাশিয়াম লস যদি কোনো কারণে হয় আমাদের বডি থেকে, এটা কি কিডনি দিয়ে হতে পারে, যেটাকে আমরা বলবো রেনাল কজ, কিডনি ছাড়া অন্য কোনো কারণ অন্য রুটে যদি হয় তখন আমরা বলি এক্সট্রা রেনাল কজ। কি কি হতে পারে, রেনাল কজের মধ্যে আছে অ্যালডোস্টেরন ইফেক্ট যদি বেড়ে যায়, প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, হ্যাঁ, রেনোভাস্কুলার হাইপারটেনশন, কুশিং সিনড্রোম, এক্টোপিক এসিটিএইচ প্রোডিউসিং টিউমার, স্টেরয়েড থেরাপি, এগুলোর কারণে আমরা যদি কি অ্যালডোস্টেরন ইফেক্ট বাড়বে এবং পটাশিয়াম লস হবে, কিডনি দিয়ে লস হবে।
আর একটা কি কোনো কারণে ইউরিন আউটপুট যদি বেশি হয় ফ্লুইডের সাথে সাথে একই ইলেক্ট্রোলাইট গুলোকে নিয়ে যায়, তাই না? যেমন ডায়াবেটিস পটাশিয়ামকে নিয়ে যাবে, সল্ট লুজিং নেফ্রোপ্যাথি ফ্লুইডে যাবে সাথে পটাশিয়ামও যাবে। আর কি হাইপোম্যাগনেসিয়ামিয়া, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এগুলো হচ্ছে বিভিন্ন কজ। হ্যাঁ, তোমরা বেসিক মেকানিজমটা মনে রাখবে, যেমন অ্যান্ডোস্টেরন ইফেক্ট যদি বেড়ে যায় তাহলে হবে, ইউরিনারি আউটপুট কোনো কারণে বেড়ে গেলে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আসে এক্সট্রা রেনাল কজ, কিডনি ছাড়া অন্য রুটেও তো পটাশিয়াম লস হতে পারে, তাই না? কেউ যদি ভমিটিং হয় কারো, তার ইন্টেস্টাইনের পটাশিয়ামটা বের হয়ে যাবে। ডায়রিয়া হলে ইন্টেস্টাইনের পটাশিয়াম, ডায়েটে তো খাচ্ছি সেটা বের হচ্ছে। এছাড়া গ্যাস্ট্রিক জুস দিয়েও সিক্রেশন হয় পটাশিয়াম, যেটা সম্পূর্ণ রিঅ্যাবজর্পশন হয় ইন্টেস্টাইনে। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে এটা রিঅ্যাবজর্পশন না হয়ে স্টুল দিয়ে বের হয়ে যাচ্ছে, কাজে পটাশিয়াম লস হচ্ছে। ল্যাক্সেটিভ অ্যাবিউজ, ল্যাক্সেটিভ হচ্ছে আমাদের স্টুলকে সফট করে। হ্যাঁ, কেউ যদি বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে কি তার ডায়রিয়া হবে এবং এটা লুজ স্টোন হবে এবং পটাশিয়াম বের হয়ে যাবে। জোলিঞ্জার-এলিসন সিনড্রোম এটা একটা ডিজিজ, তোমরা ক্লাস 7 4th ইয়ার 5th ইয়ার উঠে জানবে। পিলাস অ্যাডেনোমা এটাও ডিজিজ, এটাও পরে জানবে। হাইপোক্যালেমিয়া হলে কি কি ক্লিনিক্যাল ফিচার শো করে, তার সিমটম কি হবে, পেশেন্ট কেমন কি বলবে? তার মাসল উইকনেস হবে, হ্যাঁ, দুর্বল লাগে, ফ্যাটিক, ক্লান্ত, মাসল ক্র্যাম্প, মাসলগুলো ব্যথা করবে, কনস্টিপেশন হবে, প্যারালাইটিক আইডিয়াস মানে আমাদের ইন্টেস্টাইনটা প্যারালাইসিস হয়ে যাবে। ফ্ল্যাসিড প্যারালাইসিস, প্যারালাইসিস মানে কি আমাদের মাসলগুলো মানে মুভ করতে পারবে না, হ্যাঁ, হাত পা নাড়াতে পারবে না, কিন্তু এটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে শক্ত হয়ে যায় সেটাকে বলে স্প্যাস্টিক প্যারালাইসিস, আর একটা হচ্ছে ফ্ল্যাসিড, যে থলথলে হয়ে যায় মাসলগুলো, হ্যাঁ, সেই কারণে সেটা হচ্ছে ফ্ল্যাসিড প্যারালাইসিস। হাইপোরিফ্লেক্সিয়া, এটাও আসলে অ্যাকচুয়ালি এইসব সিমটম সম্পর্কে তোমরা 3rd ইয়ারে উঠলে বেশি ভালো বুঝবে। আমাদের রিফ্লেক্স যেগুলো আছে, বডির টেন্ডন জার্ক রিফ্লেক্স আছে, এগুলো কমে যায়। হাইপারক্যাপনিয়া, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, টিটানি, ইসিজি চেঞ্জ হয়। এখন অনেক সময় যেহেতু তোমরা ইসিজি সম্পর্কে জেনে আসো ফিজিওলজিতে, ইসিজি চেঞ্জটা একটু বলি, হ্যাঁ, তাহলে তোমাদের এটা বুঝতেও পারবে। এটা কি হয় ইসিজি চেঞ্জ, হাইপোক্যালেমিয়া হলে ইসিজি চেঞ্জটা কি হয় তোমরা এটার সাথে হাইপারক্যালেমিয়া একটু কম্পেয়ার করবে পরে, কারণ হাইপারক্যালেমিয়ারও ক্লিনিক্যাল ফিচার সিমটম গুলো পেশেন্টের একই রকম সিমটম হয় কাছাকাছি, কিন্তু ইসিজি শো করবে আলাদা জিনিস। হ্যাঁ, তাহলে আমি ইসিজি করে যদি দেখি, যেমন ডিক্রিজ অ্যামপ্লিটিউড এন্ড ব্রডেনিং অফ টি ওয়েভ, এই যে টি ওয়েভটা ব্রড হবে এবং অ্যামপ্লিটিউডটা কমে যাবে। প্রমিনেন্ট ইউ ওয়েভ, নরমালি ইউ ওয়েভ তো আমরা তো দেখতেই পাই না, কিন্তু এখানে ইউ ওয়েভটা প্রমিনেন্ট হবে। প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন এন্ড ডিক্রিজড এসটি সেগমেন্ট, এসটি সেগমেন্ট নরমালি কি এই যে এই লেভেলে থাকার কথা, তাই না, কিন্তু এটা দেখো নিচে হয়ে নিচে ডিপ্রেসড আছে, নরমাল যে লেভেল তার থেকে নিচে নেমেছে। প্রলংগেশন অফ টিয়ার ইন্টারভাল, টি থেকে আর পর্যন্ত যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা প্রলং হয়, ঠিক আছে? এটা হচ্ছে হাইপোক্যালেমিয়ার লেভেলের উপর ডিপেন্ড করে, যত বেশি হাইপোক্যালেমিয়া হবে এই লেভেলগুলো তত বেশি সিভিয়ারলি এই ফিচারগুলো শো করবে, ঠিক আছে? হাইপারক্যালেমিয়া কি, যদি হাইপারক্যালেমিয়ার কজ কি কি হতে পারে, তাহলে একটা হচ্ছে যদি পটাশিয়াম এক্সক্রিশন কমে যায়, আমাদের বডি থেকে কোনো কারণে পটাশিয়াম এক্সক্রিশন কমে যায়। রেনাল ফেলিয়ার হলে কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, পটাশিয়াম ঠিকমতো বের করতে পারবে না। নেফ্রাইটিস, এটাও কিডনির ইনফ্ল্যামেশন। রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন, কিডনি যদি ট্রান্সপ্ল্যান্ট করা হয়। SLE, সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, এটাও ডিজিজ, এটার কিছু ক্লাসে 5th ইয়ারে তোমরা জানবে। সিকল সেল ডিজিজ, অ্যামাইলয়েডোসিস, হেপারিন, পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিস। SLE, সিকল সেল ডিজিজ, অ্যামাইলয়েডোসিস এগুলো হচ্ছে একটা ডিজিজ, হেপারিন হচ্ছে একটা ড্রাগ, পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিস সেটা হচ্ছে ড্রাগ। তাহলে এগুলো হচ্ছে পটাশিয়াম এক্সক্রিশনকে কমিয়ে দেয়, যার ফলে পটাশিয়াম লেভেল বেড়ে যায়। আর একটা কি, পটাশিয়াম ইফ্লাক্সের যত কারণ আছে সবগুলো কারণে হাইপারক্যালেমিয়া হবে, যে কোনো কারণ যদি এখানে থাকে আমাদের তখন হাইপারক্যালেমিয়া হবে। 3 নাম্বার কারণ এক্সেসিভ ইনটেক অফ পটাশিয়াম, কেউ যদি পটাশিয়াম খায়, এমনকি পটাশিয়াম কিন্তু ওষুধে পাওয়া যায়, হ্যাঁ, সিরাপ পাওয়া যায়, কেউ যদি সেই সিরাপ খায় অথবা বেশি পটাশিয়াম কোনো কারণে খাবার দিয়ে খায় তাহলে তার হাইপারক্যালেমিয়া হতে পারে। আর একটা কি, হাইপারক্যালেমিয়া ডিউ টু ফল্টি ল্যাব টেকনিক, আমরা কি হাইপারক্যালেমিয়া পটাশিয়াম লেভেলটা কি করব, আমরা ব্লাড টেস্ট করি, তাই না, ল্যাবে গিয়ে আমাদের টেস্ট করতে হয়।
এখন ল্যাবে টেস্ট করতে গিয়ে ওরা যদি কোনো টেকনিকে ফল্ট করে ফেলে তাহলে হয়তো সেই পেশেন্টের হাইপারক্যালেমিয়া নাই, নর্মাল পটাশিয়াম আছে, কিন্তু ল্যাব টেকনিক ফল্ট হওয়ার কারণে আমাদের সে লেভেল দেখাবে বেশি, তার পটাশিয়াম লেভেলটা বেশি দেখাবে। কাজে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সে ভালো ল্যাব থেকে করছে কিনা বা এক্সপিরিয়েন্সড ল্যাব থেকে করছে কিনা বা এই প্রসিডিউর ফলো করছে কিনা। যেমন হচ্ছে যে আমরা ব্লাড যখন ড্র করি, ড্র করার পরেই কি সেরামটাকে সেপারেট করে ফেলা হবে, কারণ আমি যদি সিরামকে সেপারেট না করি, সেল সহ রেখে দেই, ব্লাড সেল সহ, তাহলে কি ব্লাড সেলের লাইসিস হবে, তাই না? ব্লাড সেলগুলো ভেঙে যাবে, সেলের ভিতরে যত পটাশিয়াম ছিল সব তখন সিরামের সাথে মিশে যাবে। এখন যদি আমি মেজার করি তখন আমার সিরামে পটাশিয়াম লেভেল হাইপারক্যালেমিয়া শো করবে, হ্যাঁ, পটাশিয়াম লেভেল বেশি দেখাবে। ব্লাড ড্র করার সময় তোমরা দেখেছো যে হাতে টর্নিকেট বাঁধা হয়, তাই না? একটা বাঁধন দেওয়া হয়। যে অনেক সময় কি হয়তো সেই যে ব্লাড ড্র করছে সে বেশি এক্সপার্ট না বা ভেসেল ঠিক মতো পাচ্ছে না, তখন কি হয় বারবার সে হচ্ছে একবার বাঁধে খুলে আরেকবার বাঁধে টাইট করে, মানে যতবার সে টর্নিকেট করবে ততবার ব্লাড ভেসেলের কিছু সেল কিন্তু ওখানে ব্রেকডাউন হবে, এবং ব্রেকডাউনের সাথে সাথে সেখান থেকে কিছু সব পটাশিয়াম গুলো বের হয়ে আসবে সেরামের ভিতরে, তাই না, প্লাজমার ভিতরে। তাহলে এখন এরপরে যদি আমি সেই ব্লাড সেই স্যাম্পল থেকে প্লাজমা পটাশিয়াম সেরাম পটাশিয়াম লেভেল বের করি, আমি পটাশিয়াম লেভেলটা বেশি পাবো। আর একটা হচ্ছে কি যে কারো হাইপোক্যালেমিয়া আছে, হ্যাঁ, তখন কি করছি আমি তাকে স্যালাইনের মাধ্যমে পটাশিয়াম ইনফিউশন করছি। ধরো কারো ডান হাতে আমি পটাশিয়াম দিচ্ছি, হ্যাঁ, স্যালাইন সেট দিয়ে ইনফিউশন করছি, তাহলে আমি আবার যখন ব্লাড দেখি তারপরে দেখতে চাচ্ছি যে তার পটাশিয়াম লেভেল কি নর্মাল হলো, এটা দেখার জন্য আমি ব্লাড ড্র করলাম, কি ওই ডান হাত থেকেই আমি ব্লাড ড্র করলাম, তাহলে ওখান দিয়ে তো পটাশিয়াম গুলো যাচ্ছে, গিয়ে হার্টে যাবে, তারপরে হচ্ছে পুরো বডিতে সার্কুলেশন হবে, তাই না, মিশে যাবে। তাহলে আমি যদি একই হাত থেকে ব্লাড ড্র করি তাহলে আমি পটাশিয়াম লেভেল তো বেশি পাবোই, কিন্তু আমি যদি অপোজিট হাত থেকে নেই, বাম হাত থেকে নেই, তাহলে কিন্তু এটা নর্মাল যে পুরো বডিতে যেভাবে পটাশিয়াম ডিস্ট্রিবিউশন হচ্ছে আমি সেই লেভেলটা পাবো। কাজেই এটা খেয়াল রাখতে হবে যে আমি ইনফিউশন তো দেওয়া হচ্ছে, আমি সরাসরি সেই সেট থেকে আমি হয়তো ব্লাড নিয়ে নিলাম, এরকম যেন না হয়, হ্যাঁ, অপোজিট হাত থেকে নিলাম। তাহলে এই হচ্ছে মোটামুটি হাইপারক্যালেমিয়ার কজ। এখন ক্লিনিক্যাল ফিচার দেখো, ক্লিনিক্যাল ফিচার গুলো জাস্ট হাইপোক্যালেমিয়ার ক্লিনিক্যাল ফিচারের মতনই, মাসল উইকনেস, প্যাসিভ প্যারালাইসিস, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, লস অফ টেন্ডন জার্ক, কনস্টিপেশন, তারপরে ডায়রিয়া হবে, প্যারালাইটিক আইলেস, হ্যাঁ। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে? একটা তো পটাশিয়াম লেভেল থেকে করি, আর একটা কি যদি আমি ইসিজি করি তখন আমরা দেখবো যে কিছু চেঞ্জ আসে, এবং হাইপারক্যালেমিয়া যে হার্টের উপর যে চেঞ্জ আসে এটা কিন্তু র্যাপিডলি এটা হচ্ছে ডিটোরিয়েট করে, হ্যাঁ, আমাদের হার্টের কন্ডিশন, এটা ফাটাল হতে পারে। কি কি এখানে হয়? টল, পিক, টি ওয়েভ। এই যে টি ওয়েভটা টল এন্ড পিক হবে, হ্যাঁ, এছাড়া কিউআরএস কমপ্লেক্সটা প্রলং হবে। এর আগে বলেছিলাম পি আর ইন্টারভালটা প্রলং, এখানে কিউআরএস কমপ্লেক্সটা প্রলং। আর হাইপোক্যালেমিয়াটা ছিল কেএসটি সেগমেন্ট ডিপ্রেসড ছিল, এখানে হচ্ছে টি ওয়েভটা টল এন্ড পিক হবে, ঠিক আছে। আর ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হবে, মানে ভেন্ট্রিকুলার রেটটা কিন্তু ইরেগুলার হয়ে যাবে, ঠিক রেগুলার ইন্টারভ্যালে আমরা যেরকম এই যে এইটা পাবো কিউআরএসটা ছিল সেটা না পেয়ে ইরেগুলার পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ এন্ড ইসিজি চেঞ্জ ইন হাইপারক্যালেমিয়া। এটা তোমাদের রিটেনেও আসে, আবার ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, যেহেতু ইসিজি সম্পর্কে তোমরা বেসিক আইডিয়া পেয়েছো। তাহলে আমরা আজকে পটাশিয়াম লেভেল সম্পর্কে পড়লাম, আমাদের নর্মাল পটাশিয়াম কত, এটা আমরা ডায়েট থেকে পাই কতটুকু, এবং আমাদের বডি থেকে এক্সক্রিশন হয় কি পরিমাণে, পটাশিয়াম লেভেল মেইনটেইন করে কি, কিডনির রোল কি, কিডনি ছাড়া অন্য কোনো ফ্যাক্টরের রোল আছে কিনা, তাই না, ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স সম্পর্কে পড়েছি। এরপরে আর কি করেছি, পটাশিয়াম লেভেল কমে যাওয়ার কারণ করেছি এবং বেড়ে যাওয়ার কারণ করেছি। তাহলে আমাদের ইলেক্ট্রোলাইট হোমিওস্ট্যাসিস আজকে এতটুকুই।